সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণী পরিচিতি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে ক্যামব্রিয়ান কলেজের একটি ভার্চুয়াল ক্লাসরুম থেকে সংযুক্ত আছি আমি দবন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে চলো কিছু জিনিস দেখে গেজ করার, অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে একটা দুইটা ইমেজ দেখতে পাচ্ছি। বলতো এটি কিসের ইমেজ এবং এইটি বা কিসের, এদের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পারবে, কারণ যেহেতু এই টপিক নিয়ে একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, এটি হচ্ছে হাইড্রা এবং এইটি হাইড্রার কোষ, দুইটি কোষ স্তর, যেটা আমরা আগের ক্লাসে বলেছি যে হাইড্রা যেহেতু দ্বিস্তরী প্রাণী, এর বাইরের দিকের কোষীয় স্তরকে বলা হয় এপিডার্মিস এবং ভেতরের দিকে যেটি সিলেন্ট্রনকে ঘিরে থাকে একে বলা হয়, এই কোষীয় স্তরকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা পুরো ক্লাসে কি শিখতে পারবে দেখো। হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ ব্যাখ্যা করতে পারবে। তারপর হাইড্রার নিডোসাইট কোষের গঠন বিশ্লেষণ করতে পারবে। এছাড়াও হাইড্রার নেমাটোসিস্টের প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবে এবং এও পারবে হাইড্রার নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। পুরো ক্লাসে তোমরা এগুলো শিখতে পারবে এবং ক্লাস শেষে নিজে এগুলো বিশ্লেষণ করতে পারবে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, পুরো ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে করবে এবং আমার সাথে থাকবে, এই কামনায় আমরা মূল পাঠে চলে যাচ্ছি। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, দেখো হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ আমরা একটু আগেই বললাম যে হাইড্রা দ্বিস্তরী এবং বাইরের কোষ স্তরকে বলা হয় এপিডার্মিস এবং ভেতরের কোষ স্তরকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তো আমরা শুধুমাত্র আজকে এপিডার্মিস কোষ স্তর নিয়ে আলোচনা করব এবং এই কোষ স্তরে কি কি কোষগুলো আছে জানবো, বোঝার চেষ্টা করব এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোষ নিডোসাইট, এই নিডোসাইট কোষ নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে হাইড্রার এপিডার্মিস কোষ স্তর এবং এখানে বিভিন্ন ধরনের কোষ নিয়ে এই কোষ স্তর গঠিত হয়েছে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমরা এখানে বড় বড় কিছু কোষ দেখতে পাচ্ছি। এই কোষগুলো একই ধরনের কোষ এবং এগুলোকে বলা হয় কি পেশি আবরণী কোষ, অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস স্তরের অধিকাংশ স্থান জুড়ে অবস্থান করে এই কোষগুলো, যেগুলোর নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এবং এই কোষগুলোকে কেন পেশি আবরণী কোষ বলা হয়? কারণ এইগুলো একদিকে যেমন হাইড্রার পুরো দেহের আবরণ তৈরি করে, ঠিক তেমনি এগুলো মাসলের মতো কাজ করে, পেশির মতো কাজ করে। এই কারণে এই কোষগুলোকে বলা হয় কি পেশি আবরণী কোষ এবং উপরে একেবারে উপরে একটা কিউটিকল আবরণ থাকে। তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এই পেশি আবরণী কোষগুলো ছাড়াও এদের মাঝে মাঝে আরো কিছু কোষ অবস্থান করে। দেখো যে আমরা যদি এই কোষগুলোর কথা কল্পনা করি, দেখি, তাহলে এই কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ, যেগুলো কি দেখো যে এই একটি পেশি আবরণী কোষ এবং এই একটি পেশি আবরণী কোষ, এই দুই পেশি আবরণী কোষের মধ্যে এগুলো অবস্থান করছে। এবং এই ইন্টারস্টিশিয়াল কোষগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ ক্ষমতা হচ্ছে কি, যে যখন অন্য কোষগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন ওই কোষগুলো ঘাটতি পূরণের জন্য, ওই কোষগুলোর অভাব পূরণের জন্য এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে সেই কোষগুলো তৈরি হয়ে সেইগুলোর ঘাটতি পূরণ করে। তাহলে দেখো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধরনের কোষ, যেগুলো অন্য কোষ উৎপন্ন করার ক্ষমতা রাখে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এই ইন্টারস্টিশিয়াল কোষ ছাড়াও আমরা কি
দেখতে পাচ্ছি যে এর মধ্যে আরো একটি কাঁটা দেখা যাচ্ছে এবং একটু পেঁচানো টাইপের এক ধরনের কোষ দেখা যাচ্ছে। এই কোষটিও হাইড্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ, যেটি আমরা একটু পরে জানতে পারবো। এই কোষগুলোর নাম কি? নিডোসাইট কোষ। কি কোষ? নিডোসাইট কোষ। ওকে, এবং আরো দেখো যে এই যে আমরা পেশি আবরণী কোষগুলো দেখতে পাচ্ছি, এর মাঝে আরো একটি কি লম্বা এক ধরনের কোষ দেখতে পাচ্ছি। এই কোষগুলোকে বলা হয় সংবেদী কোষ। কি বলা হয়? সংবেদী কোষ। এই সংবেদী কোষ এবং স্নায়ু কোষ, এই দুটি ইউজ করে, এই দু ধরনের কোষ ইউজ করে কি করে হাইড্রা বিভিন্ন উদ্দীপনায়, বিভিন্ন প্রয়োজনে তার দেহের সাড়া প্রদান করে, দেহকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে কিংবা শিকার ধরার জন্য উদ্দীপনা কি করে যোগায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি কি কোষ দেখতে পেলাম? দেখো, পেশি আবরণী কোষ, তারপর কি নিডোসাইট কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ। এছাড়াও বাইরে উপরে কি এক ধরনের একটি কিউটিকল আবরণ থাকবে আমরা জেনেছি, এবং এই যে পেশি আবরণী কোষগুলোতে কি থাকবে? মিউকাস গ্রন্থি থাকবে, যেগুলো থেকে মিউকাস রস নিঃসৃত হয়ে থাকে। এবং এছাড়াও যে কোষগুলো রয়েছে, যেহেতু প্রাণী কোষ, তাহলে কি আমরা জানি যে প্রাণী কোষে অনেক সময় কোষ গহ্বর থাকে না, অনেক সময় কোষ গহ্বর থাকে, থাকলেও একাধিক থাকে। তাহলে এখানে যেহেতু প্রাণী কোষ, এখানে এক বা একাধিক কোষ গহ্বর রয়েছে। ওকে, তাহলে এ হচ্ছে কি এপিডার্মিস কোষ স্তর। এবং আরো একটি কি এর নিচেই, অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস যদি এদিকে হয়, এটি এপিডার্মিস, এর মাঝেই আরো একটি অকোষীয় স্তর থাকে, যেটাকে বলা হয় কি মেসোগ্লিয়া। এবং এই মেসোগ্লিয়া কি থাকে? স্নায়ু কোষ বহন করে। ওকে, এই স্নায়ু কোষগুলো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস মিলে অবস্থান করে। ওকে, তাহলে এই ছিল কি হাইড্রার এপিডার্মিস কোষ স্তর। এখন দেখো যে আমরা যদি এই এপিডার্মিস কোষ স্তরগুলো একে, এই কোষগুলো তোমাদের একে বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। দেখো, আমরা যদি আঁকি, আমরা যদি এরকম ভাবি যে এটা হচ্ছে কি মেসোগ্লিয়া, কি মেসোগ্লিয়া স্তর, তাহলে এগুলো কি হবে? এগুলো হবে এপিডার্মিস, এবং এই নিচের দিকে গুলো হবে কি গ্যাস্ট্রোডার্মিস। কেমন? এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি এই এপিডার্মিস নিয়ে। ওকে, চলো আমরা যদি এই এপিডার্মিস কোষ স্তরটা একে বোঝার চেষ্টা করি, তাহলে আরো সুবিধা হবে, ভালো হবে। ওকে, দেখো আমি প্রথমে এরকম একটা কি দাগ নিলাম, আর একটা দাগ নিয়ে নেই। এর অর্থ কি? এটা হচ্ছে মেসোগ্লিয়া স্তর বোঝানো হচ্ছে। ওকে, দেখো, এবং এখানে আমরা কিছু স্নায়ু কোষ এঁকে ফেলি। স্নায়ু কোষ এঁকে ফেলি, দেখো এঁকে নিলাম। তাহলে মেসোগ্লিয়া স্তর কি হয়ে গেল। কেমন? দেখো, মেসোগ্লিয়া স্তর কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে কি এর উপরে এই এপিডার্মিসের কোষগুলো, বিভিন্ন কোষগুলো এঁকে দেখা, তাই না? এবার দেখো যে আমি প্রথমত এখানে একটা হালকা যেন একটা ধারণা পাওয়া যায় যে আমি কত দূর পর্যন্ত অঙ্কন করব। দেখো, এখন আমি প্রথমত এঁকে নিব কি বলতো, এই পেশি আবরণী কোষগুলো। ওকে, দেখো এভাবে আমি প্রথমত পেশি আবরণী কোষগুলো এঁকে নিব। কেমন? আমি যতটুকু আঁকবো আঁকতেই থাকবো, কোনো ব্যাপার না। তবে বেশি আঁকা দরকার নেই, আমরা যতটুকু এঁকে বুঝতে পারবো ততটুকুই আঁকার চেষ্টা করি। ওকে, এবং আমরা প্রথমত দেখে নেই যে আমরা জানি যে এই উপরে কি থাকবে? একটা কিউটিকল আবরণ থাকবে। কি থাকবে? কিউটিকল আবরণ থাকবে। এই তো, তাই না? এখন
এটি হচ্ছে একটি কি পেশী আবরণী কোষ, এটি একটি অর্থাৎ তিনটি পেশী আবরণী কোষ রয়েছে। আমরা আগে পেশী আবরণী কোষগুলো সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু এগুলো কোষ, তাহলে একটা নিউক্লিয়াস থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার। দেখো এটা হচ্ছে একটা কি নিউক্লিয়াস এঁকে ফেললাম, কেমন একটা করে নিউক্লিয়াস এঁকে ফেললাম। যেহেতু আমি এ পর্যন্ত নিয়েছি, তাহলে আমি কি একটা নিউক্লিয়াস দিয়ে দিলাম। এখন দেখো যে যেহেতু এটি কোষ, তাহলে কি কোষ গহ্বর থাকবে, দিয়ে দেই। হ্যাঁ, এরকম কোষ গহ্বর দিয়ে দিলাম, কেমন দিয়ে দিলাম। এরপরে দেখো যে আমরা জানি যে এই পেশী আবরণী কোষগুলোতে মিউকাস গ্রন্থি থাকে। কি থাকে? মিউকাস গ্রন্থি থাকে। এগুলো দিয়ে দেই, এইভাবে এঁকে ফেললাম। খুবই সহজ, একটু যদি মনোযোগ দিয়ে তোমরা চেষ্টা করো তাহলে খুব সহজে আঁকতে পারবে। তাহলে এগুলো হয়ে গেল কি পেশী আবরণী কোষের মোটামুটি স্ট্রাকচার হয়ে গেল। তবে হ্যাঁ, এর মধ্যে হালকা কিছু কি সূত্রাকার বস্তু থাকবে। দেখো, হ্যাঁ, এই তো হয়ে গেল। তাহলে আমরা পেশী আবরণী কোষগুলো এঁকে ফেললাম। নাম লিখে দেই, কি এগুলো? পেশী আবরণী কোষ। ওকে, এবং এগুলো কি মিউকাস গ্রন্থি বা মিউকাস বস্তু, মিউকাস গ্রন্থি। ওকে, এবং এগুলো নিউক্লিয়াস আমরা জানি, খুবই স্বাভাবিক। কোষ গহ্বর, এগুলো কি কোষ গহ্বর। ওকে, তাহলে পেশী আবরণী কোষের কাজ শেষ। এবার দেখো যে আমরা একটু আগে দেখলাম যে এই পেশী আবরণী কোষগুলোর মাঝে মাঝে কি থাকবে? ইন্টারস্টেশিয়াল কোষ থাকবে, তারপরে সংবেদী কোষ থাকবে, তারপরে নিডোসাইট কোষ থাকবে। দেখো আমরা যদি এগুলো একটা করে এঁকে নেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে? খুবই সুবিধা হবে। দেখো আমি এখানে প্রথমত এঁকে নেই ইন্টারস্টেশিয়াল কোষগুলো, কেমন এঁকে নিলাম। আর যেহেতু এগুলো একটা কোষ, তাহলে একটা করে নিউক্লিয়াস থাকবে, একটা করে ডট দিয়ে দিলেই এর অর্থ নিউক্লিয়াস বুঝাবে, কেমন? তাহলে হয়ে গেল কি পেশী আবরণী কোষ। এগুলো কি যেহেতু উপর দিকে জায়গা নেই, আমি এদিকে লিখি ইন্টারস্টেশিয়াল কোষ। কি হবে এটা? ইন্টারস্টেশিয়াল কোষ, কেমন হয়ে গেল। এবার দেখো যে আমি এখানে একটি নিডোসাইট কোষ আঁকবো। কি আঁকবো? নিডোসাইট কোষ। দেখো এইভাবে একটা থলের মতো এঁকে ফেলো, একটা দাগ দাও, এভাবে কিছু কি সূত্রাকার বস্তু দিয়ে দেই। আর আরেকটা হচ্ছে এইরকম কি এর ভিতরে, এগুলো কি আমরা জানবো একটু পরে। এখন দেখো যে একটা কি কাঁটার মতো অংশ থাকে, এটাও কি আমরা তা জানবো। তাহলে এটা কি এঁকে ফেললাম নিডোসাইট কোষ। ওকে, তাহলে এটা হচ্ছে কি নিডোসাইট কোষ, কেমন? এরপরে আর একটা বাকি থাকে কি সংবেদী কোষ, এই তো, তাই না? এবার দেখো যে আমি এটা খুবই সহজ, এই এঁকে ফেললাম। ওকে, দেখো, এবং একটা কি সুতার মতো অংশ দিয়ে দিলাম, এবং একে ঘিরে কি থাকবে? ইন্টারস্টেশিয়াল কোষগুলো অবস্থান করবে। ওকে, তাহলে এই হয়ে গেল কি সংবেদী কোষ। এবং এই মেসোগ্লিয়া কি স্নায়ু কোষ। এগুলো কি স্নায়ু কোষ, আর এগুলো কি সংবেদী কোষ। সংবেদী কোষ। তাহলে এই হয়ে গেল আমাদের কি এপিডার্মিস কোষ স্তর। কি খুবই কি কঠিন? না, খুবই সহজ। একটু যদি প্র্যাকটিস করো তাহলে কি সহজেই আঁকতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কি করতে পারবে? এগুলো খুব সহজে আঁকতে পারবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি দেখে নেই যে হাইড্রার নিডোসাইট কোষের গঠন। দেখো
আমরা একটু আগে দেখলাম যে পেশি আবরণী কোষগুলোর মাঝে কি থাকে, নিউরোসাইট কোষগুলো অবস্থান করে, তাই না? তো এই যে নিউরোসাইট কোষ, এগুলো হচ্ছে কি, ভালো করে যদি আমরা আরো বড় করে দেখি তাহলে এটা হচ্ছে নিউরোসাইট কোষ। এবং এই নিউরোসাইট কোষের এটা মূল বডি, এবং এইদিকে একটা কি থাকবে, একটা সূত্রক থাকবে। ওকে, সুতার মতো সূত্রক থাকবে, এবং এই সূত্র ভিতর দিকে কি থাকবে, যখন প্রবিষ্ট থাকে বা ভেতরে সুপ্ত অবস্থা থাকে, অর্থাৎ নিউরোসাইট কোষগুলো যখন সুপ্ত অবস্থা থাকে তখন এরকম দেখায়। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো যে এইটুকু হচ্ছে মূল বডি, ওকে, এবং এটা হচ্ছে দ্বি স্তরী কোষ, এর বাইরের স্তর এবং ভেতরে আরেকটা কি প্যাকেটের মতো অংশ থাকে। কি থাকে? প্যাকেটের মতো আরো একটি অংশ থাকে, একে বলা হয় কি নেমাটোসিস্ট। তাহলে নিউরোসাইট কোষের মধ্যে এক্সট্রা একটা প্যাকেটের মতো অংশ থাকে, একে বলা হয় কি নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের মধ্যে, নেমাটোসিস্ট থেকে আর একটু উপরে যদি দেখি তাহলে একটা বাটের মতো, আমরা ছুরি বা দায়ের ক্ষেত্রে যদি দেখে থাকি বা বটির ক্ষেত্রে বাট থাকে, ওকে, যে জায়গাতে কি ছুরিটা ঢোকানো থাকে, এই বাট, এই এরকম কি এখানে বাট থাকবে। এবং বাটে কোন কোন ক্ষেত্রে, সব ক্ষেত্রে থাকবে এমনটি না, কারণ এই নিউরোসাইট কোষগুলো বা নেমাটোসিস্ট গুলো কি থাকে, বেশ কয়েক ধরনের হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বাটে কি থাকবে, তিনটি বড় বড় কাঁটার মতো অংশ থাকবে, এগুলোকে বলা হয় কি বার্ব। কি বলা হয়? বার্ব। এবং এছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র, খুব সুন্দর করে সাজানো থাকে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কাঁটার মতো অংশ, এগুলোকে বলা হয় বারবিউলস। কি বলা হয়? বারবিউলস। তাহলে বার্ব, বারবিউলস, আর এটা কি সূত্র। এই যে বাট, বার্ব, বারবিউল এবং সূত্র, যখন এগুলো পুরোটাই যখন সুপ্ত অবস্থা থাকে তখন এই নেমাটোসিস্টের মধ্যে কি থাকে, প্রবিষ্ট থাকে। এবং এছাড়াও এই মূল বডির সাথে একটি কাঁটার মতো অংশ থাকে, এই কাঁটার মতো অংশকে বলা হয় নিডোসিল। নিডল থাকে, নিডল, আর যেহেতু কোষের নিডল তাহলে এটা নিডোসিল। ওকে, এটা নিডোসিল থাকে। ওকে, এবার দেখো যে এই যেহেতু এটা একটি কোষ, একটা নিউক্লিয়াস থাকবে, খুবই স্বাভাবিক, এবং এক ধরনের গ্রন্থি কোষ থাকে যেটাকে ল্যাসোকোষ বলা হয়। এছাড়াও কি বাকি অংশগুলো সাইটোপ্লাজম। এছাড়াও এই নেমাটোসিস্ট কি বা নিউরোসাইট কোষ এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ বহন করে, যেটাকে বলা হয় হিপনোটক্সিন। কি? হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন প্রয়োগ করেই কি করে, শিকারকে এরা মেরে ফেলে কিংবা অজ্ঞান করে দেয়। তাহলে কি শিকার ধরতে খুব সুবিধা হয়। চলো এবার আমরা এইটি এঁকে দেখার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমত এইরকম একটা প্যাকেটের মতো কিছু একটা এঁকে ফেলি। ওকে, এবং এই দিয়ে দিলাম, কেমন? এবার দেখো যে আমি এখান থেকে কি প্রথমত বাঁটটা এঁকে ফেলি। বাঁট, এই বাঁটটা কি করলাম, এঁকে ফেললাম। এবং এই বাঁট থেকে দেখো যে এরকম আমি কিছু একটা মানে এঁকে দিলাম, এবং এখান থেকে এই প্যাকেটের মতো যে অংশটুকু একটু আগে বললাম, এটার নাম কি বলতো? বলো, এর নাম কি? হ্যাঁ, এর নাম হচ্ছে নেমাটোসিস্ট। কি? নেমাটোসিস্ট। এই অংশটুকুকে বলা হয় কি? নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট। ওকে, এখন দেখো যে এই যে বাঁটের মতো বাঁট, তাহলে আমি এভাবে এঁকে ফেলি। হ্যাঁ, তাহলে হয়ে গেল কি, বাঁটের মতো একটা অংশ হয়ে গেল, অর্থাৎ বাঁট হয়ে গেল। এবং এইখানে আমরা একটু আগে বললাম যে তিনটে কি বড় বড় কাঁটার মতো কিছু থাকবে। ঠিক আছে, কাঁটার মতো এঁকে দিলাম। এরপরে কি আঁকবো? আমরা জানি যে এখানে কি বারবিউল থাকে। কি থাকে? বারবিউল। এগুলো কি বার্ব এবং বারবিউল, এঁকে দিলাম। এবং দেখো এবার কাজ হচ্ছে কি, একটা সূত্র এঁকে দেওয়া। এরকম একটা কি সূত্র এঁকে দিলাম, হয়ে গেল। কেমন? তাহলে এটি হচ্ছে কি সূত্র, এটা হচ্ছে কি বার্ব, এগুলো কি বারবিউল। এখন এই যে এখানে
একটি কাঁটার মতো অংশ থাকবে, একে বলা হবে কি, একে সাথে সংযুক্ত করে দেই, একে বলা হবে নিডোশিল। একটু আগে আমরা জানলাম কেমন, নিডোশিল। এখন দেখো যে এখানে কি থাকবে, একটু কোষ নিউক্লিয়াস থাকবে, যেহেতু একটি কোষ তাহলে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। এবং বাকি এগুলো কি, সাইটোপ্লাজম, কি এগুলো, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো কি সাইটোপ্লাজম। এখন এখানে কি থাকবে, কিছু আর কি ধরনের গ্রন্থি থাকবে, যেটাকে বলা হয় ল্যাসোকোষ বলা হয়। কি বলা হয়, ল্যাসোকোষ। ওকে, এই তো হয়ে গেল। এখন একটু দেখতে ভালো লাগার জন্য কি করতে পারি, আমি এখানে কিছু ডট 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 দিয়ে দিলাম। এবং আমরা জানি যে এই নেমাটোসিস্টের মধ্যে কি থাকবে, এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকবে, যেটাকে বলা হয় হিপনোটক্সিন। কেমন, লিখে দেই, হিপনোটক্সিন। তাহলে এ হচ্ছে কি একটি আদর্শ নিডোসাইট কোষের গঠন। এটা যদি সুপ্ত অবস্থায় আঁকি তাহলে খুবই সোজা, আরো সোজা। এগুলো এদিকে আঁকার দরকার নাই, এটাকে ভেতরে দিয়ে জাস্ট সূত্রকে পেঁচে দিলেই কি হবে, এটি সুপ্ত অবস্থায় চলে আসবে। আর এটা হচ্ছে সূত্র নিক্ষিপ্ত অবস্থায়। তাহলে এ হচ্ছে নিডোসাইট কোষের গঠন। তার দুটি অংশ দেখলাম, একটি কি মূল বডি, আর একটা ভেতরে প্যাকেটের অংশ, যেটাকে বলা হয় নেমাটোসিস্ট। এখান থেকে বার্ড বের হয়ে গেছে, এবং বার্ড কি, বার্ডের সাথে বড় বড় তিনটি কাঁটা থাকে, এটা বার্ব বলা হয়, এবং ছোট ছোট অনেকগুলো কাঁটার মতো অংশ থাকে, যেগুলো বলা হয় বারবিউল। এবং এখান থেকে একটা সূত্রক বের হয়ে গেছে, সুতার মতো, এটা সূত্রক বলা হয়। এবং মূল বডির সাথে এবং বার্বের সাথে সংযুক্ত থাকে একটি কাঁটার মতো অংশ, যেটাকে বলা হয় নিডোশিল। এই নিডোশিল কি কাজ করে আমরা একটু পরে জানবো। ওকে, তাহলে সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই নিডোসাইট কোষের গঠন বুঝতে পেরেছো, এবং তোমরা খুব সুন্দর করে আঁকতে পারবে যদি চেষ্টা করো, আর অবশ্যই চেষ্টা করবে। ওকে, এবার আমরা দেখে নেই যে নেমাটোসিস্টের প্রকারভেদ। একটু আগে দেখলাম কি নিডোসাইটের মধ্যে প্যাকেটের মতো একটা অংশ থাকে, যেটা বলা হয় নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের সাথে বারবিউল এবং সূত্র থাকে। তাহলে এই যে নেমাটোসিস্টের প্রকারভেদ, অর্থাৎ নেমাটোসিস্ট কয়েক ধরনের হয়ে থাকে। আমরা একটু আগে বললাম যে কোন কোন নেমাটোসিস্টের বার্ব থাকে না, বারবিউল থাকে না, এই টাইপের কোনো কিছু, এর উপর ভিত্তি করে কি সূত্রগুলো অর্থাৎ নেমাটোসিস্ট গুলো প্রকারভেদ হয়ে থাকে। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা 4 ধরনের নেমাটোসিস্ট। ওকে, অর্থাৎ এর উপরে কি প্যাকেট দিয়ে দিলেই হয়ে যাবে কি নিডোসাইট কোষ। ওকে, তাহলে এই নেমাটোসিস্টের এক ধরনের এ বি সি ডি অর্থাৎ 4 ধরনের আমরা দেখতে পাচ্ছি। যে এক্ষেত্রে দেখো এগুলো সুপ্ত অবস্থায় দেওয়া, মানে এই উপরের চিত্রগুলো এর সিনোনিম, অর্থাৎ কি সুপ্ত অবস্থা এগুলো। ঠিক আছে, দেখো এখানে যে প্রথমটি হচ্ছে কি কোন ধরনের, প্রথমটি হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রান্ট। এই নিডোসাইট নেমাটোসিস্ট গুলোর বার্ব থাকবে সুগঠিত, বার্ব থাকবে, বারবিউল থাকবে, এবং সূত্র সুগঠিত থাকবে। কারণ তাহলে একটু আগে যে আমরা নিডোসাইটটি আঁকলাম, দেখার চেষ্টা করলাম, এটি হচ্ছে কি এই স্টিনোটিল বা পেনিট্রান্ট। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা ধরন দেখতে পাচ্ছি শামুকের খোলকের মতো, শামুকের যে প্যাঁচ থাকে এই টাইপের। এটির নাম কি, এটি হচ্ছে ভলভেন্ট। এবং এটি যখন স্বাভাবিক থাকে, সুপ্ত অবস্থা থাকে, তখন একটা প্যাঁচ থাকে, কিন্তু যখনই নিক্ষিপ্ত হয় তখন কি অনেকগুলো স্ক্রুর মতো প্যাঁচ তৈরি করে, যে ক্ষেত্রে এই শিকারগুলোর শিকারগুলোকে গতিরোধ করে, আটকে দেয়। ওকে, এরপর দেখো যে স্ট্রেপ্টোনিন গ্লুটিন্যান্ট, এই ধরনের নিডোসাইটের দেখো বার্ব সুগঠিত নয়, বার্ব বা বারবিউলও নেই। ওকে, এরপর দেখো যে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এইগুলো কি করে, এই গ্লুটিন্যান্ট গুলো এগুলো তোমার এক ধরনের পিচ্ছিল রস নিঃসরণ করে, যার ফলে শিকারগুলো আটকে যায়। এবং এক্ষেত্রে এই স্টিনোটিল এরা কি করে, হিপনোটক্সিন প্রয়োগ করে। তাহলে দেখো এই গ্লুটিন্যান্ট, এই ভলভেন্ট শিকারের গতিরোধ করে, গ্লুটিন্যান্ট গুলো এক ধরনের পিচ্ছিল রস নিঃসরণ করে, যার ফলে আটকে যায়। এবং এই স্টিনোটিল গুলো এরা কি করে, বা পেনিট্রান্ট, এগুলো তোমার হিপনোটক্সিন প্রয়োগ করে শিকারকে
করে দেয়, মেরে ফেলে দেয়। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছি আমরা যে স্টেরিওল এন্ড গ্লুটিনাট, এক্ষেত্রে বারবিউল কিছুই থাকে না, তবে সূত্রকে কি কাঁটা রয়েছে, এক্সট্রা ভাবে কাঁটা রয়েছে। তাহলে এই হচ্ছে কি নেমাটোসিস্টের প্রকারভেদ। চলো এবার আমরা জেনে নেই যে নেমাটোসিস্ট কিভাবে সূত্র নিক্ষেপ করে, একটু আমরা জানার চেষ্টা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে নেমাটোসিস্ট, হ্যাঁ, নিউরোসাইট কোষ এবং কি নিউরোসাইট কোষ কিভাবে সূত্র নিক্ষেপ করে। যদিও এখানে কোনো অ্যানিমেটেড বা অ্যানিমেশনের সাহায্যে বোঝানো সম্ভব হয়নি, তথাপি কি আমরা একটু, যেহেতু আমরা নিউরোসাইট বা নেমাটোসিস্ট সম্পর্কে আমরা বেশ ভালো ধারণা হয়েছে, তাহলে আমরা বললে বুঝতে পারবো। তো যখনই শিকার ধরার সময় হয়, তখন এই হাইড্রার যে কোষিকাগুলো থাকে, এই কোষিকাগুলোতে প্রচুর পরিমাণে কি থাকে, এই নিউরোসাইট কোষ থাকে। ওকে, তখন যখন শিকার আশেপাশে আসে, তখন এই হাইড্রা এই তাদের কোষিকাগুলোকে কি করে, মানে আউলিয়ে দেয়, এক কথায় যে আমি কিছু জানি না, কিছু বুঝি না, আমি কিছু মানে আমি নিষ্পাপ, এই টাইপের আর কি, কিছু মানে শিকারকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ভেতর ভিতর কি তারা প্রস্তুতি নেয়, কিভাবে? কোষিকার সাহায্যে এভাবে শিকারকে ঘিরে নেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে যখনই ঘিরে নিবে, তখনই এই ভলভেন্ট গুলো কি করবে, ঘিরে ফেলবে। কাকে? শিকারকে। কিভাবে? যখনই শিকারের কাছাকাছি আসবে, তখনই এরা কি সূত্র নিক্ষেপ করবে। কিভাবে? দেখো আমরা একটু পিছনে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এখানে যে নিডোশিল ছিল, আমরা একটু জানলাম, যখনই শিকার কোষিকার সংস্পর্শে চলে আসবে, যখন কোষিকার সংস্পর্শে চলে আসবে, তখনই কি এক ধরনের অনুভূতি জাগবে। কোথায়? এই নিউরোসাইট কোষের মধ্যে। এবং তখন এই কোষের মধ্যে পানি ভেদ্যতা বেড়ে যাবে। কি হবে? পানি ভেদ্যতা। অর্থাৎ আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে, দেখো এই যে ওয়াটার, কি ওয়াটার, যখনই শিকার আশপাশে চলে আসবে, তখন কি এক ধরনের যে অনুভূতি জাগবে, তখন সেই অনুভূতির কারণে, প্রভাবে এই নিউরোসাইটের মধ্যে কি হবে, পানি ভেদ্যতা বেড়ে যাবে। তখন এর মধ্যে পানি প্রবেশ করবে। কি হবে? পানি প্রবেশ করবে। আর পানি প্রবেশ করলে কি হবে, এটি ফুলে উঠবে। কি হবে? নিউরোসাইটের ভেতর ফুলে উঠবে, ফেপে উঠবে। আর যখনই শিকার স্পর্শ করবে এই নিডোশিল, তখনই কি ট্রিগারের মতো, বন্দুকের ট্রিগারের মতো ধাই করে কি করবে, এই অংশটুকু ছেড়ে দিবে। যে অংশটুকু বলতে এই যে পুরো বার বা বারবিউল পুরো নেমাটোসিস্টের মধ্যে অবস্থান করে, এবং উপরে একটি ঢাকনা থাকে, ঢাকনা, অপারকুলাম। এই ঢাকনায় কি বলা হয়? অপারকুলাম। এই অপারকুলাম কি খুলে যাবে, আর খুলে গেলে কি ধাই করে এটি উপর দিকে বের হয়ে আসবে। কি বের হয়ে আসবে? বারবিউল, বাট, সূত্র। যদি বারবিউল বা বাট না থাকে, তাহলে সরাসরি সূত্রক নিক্ষিপ্ত হবে। আর যখনই সূত্রক নিক্ষিপ্ত হবে, তখন কি কোষিকাগুলো ধারালো হয়ে যাবে, অনেকটুকু ধারালো হয়ে যাবে। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে কোষিকাগুলো কিভাবে ধারালো হয়ে উঠে। আর ধারালো হয়ে উঠেছে মানে কি, সবগুলো নেমাটোসিস্ট কি করেছে, সূত্রক নিক্ষিপ্ত করে ফেলেছে। এর ফলে ভলভেন্টের কাজ করবে, তারপর কি গ্লুটিনান্ট, তার পেনিট্রান্ট, এরা নিজের কাজ করে শিকারকে কি গলদকরণ করবে। ওকে, তাহলে এভাবেই নেমাটোসিস্ট সূত্র নিক্ষিপ্ত করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? এপিডার্মিসের কোষসমূহ জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। এরপরে কি নিউরোসাইট কোষের গঠন পড়লাম, নেমাটোসিস্টের প্রকারভেদ, নেমাটোসিস্ট কিভাবে তার সূত্রকটি নিক্ষেপ করে সেটা আমরা জানলাম। তো আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে যে এপিডার্মিসের কোষসমূহ অবশ্যই পড়বে, আঁকবে। নিউরোসাইট কোষের গঠন, নেমাটোসিস্ট, এখানে প্রত্যেকটা কি পড়ারও আছে, আবার কি লিখারও আছে, আবার কি চিত্র অঙ্কনও আছে। সো এগুলো পড়বে, লিখবে, চিত্র অঙ্কন করবে, এবং এর যে হ্যান্ড নোট, এই হ্যান্ড নোট আমাদের গ্রুপে সাবমিট করবে। সো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে এই অধ্যায়েরই পার্ট 3 নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি।